আজকে আপনারা চূড়ান্তভাবে আগামী ভোটের মাঠে নামলেন নিবন্ধনের আবেদনের মধ্য দিয়ে। আপনাকে অভিনন্দন। শুরুতেই এনসিপিকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আপনারা আগামী রাজনীতি করবেন বাংলাদেশে, কিন্তু বিএনপি রয়েছে, জামায়াত রয়েছে, আরও অনেক সংগঠন রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে। এনসিপি নতুন করে আলাদা করে কি দিল যাতে মানুষরা গ্রহণ করবে আপনাদের আজকের এই নিবন্ধনের আবেদনে? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের জন্য আবেদন করেছি নির্বাচন কমিশনে। এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা কয়েকদিন আগে আমাদের সাধারণ সভায় যেটা পাশ করেছি যে আমাদের এই রাজনৈতিক দলটা পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দল হবে না। আমাদের এই দলে গণতন্ত্রের ভিত্তিতে পরবর্তী যে নেতৃত্ব সেটি নির্বাচিত হবে। আমাদের এখানে কেউ দুইবারের বেশি এই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবে না, এবং একবারের মেয়াদ সর্বোচ্চ 3 বছর। অর্থাৎ যত বড় নেতাই হোক না কেন 6 বছরের বেশি একটা দলের দায়িত্বে, প্রধানের দায়িত্বে থাকার সুযোগ নেই। আবার যিনি দলীয় প্রধানও হবেন তার একই সাথে সরকারের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী সেটি হওয়ার একই সাথে কোনো সুযোগ নেই। পাশাপাশি আমাদের ভিতরে এই যে নেতৃত্বটা নির্বাচিত হবে, যেটা সভাপতি বা সাধারণ সম্পাদক, সেই নেতৃত্ব নির্বাচিত হবে প্রায় 2 থেকে 2.5 হাজার পুরো দেশের কাউন্সিলর, জেলা এবং উপজেলা পর্যায়ে যারা কাউন্সিলর তাদের সরাসরি ভোটের ভিত্তিতে। অর্থাৎ কোনো একটা পরিবারের কোনো একজন ব্যক্তি মনে করলো যে আমি এখন সভাপতি হব, এরপরে আমার ছেলে হবে, তারপরে আমার ছেলে, এই সুযোগটা জাতীয় নাগরিক পার্টিতে নেই। আমরা মনে করি প্রত্যন্ত জায়গা থেকে নেতৃত্ব তুলে আনার এবং যোগ্য মানুষগুলোকে স্পেস করে দেওয়ার নতুন যে বন্দোবস্ত, সেটি আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি করে দিচ্ছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলের যে জায়গাটি, এখানে সভাপতি কিংবা সাধারণ সম্পাদকও যিনি থাকবেন তাকেও প্রশ্ন করার জন্য আমাদের রাজনৈতিক পর্ষদ রয়েছে, যেটা সরাসরি পুরো দেশের যারা কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে এই রাজনৈতিক পর্ষদের যারা নেতৃবৃন্দ, এটা হতে পারে সর্বোচ্চ 15 জন, তারা নির্বাচিত হবেন। এবং সেই রাজনৈতিক পর্ষদটাই থাকবে আমাদের পুরো দলের সর্বোচ্চ কেন্দ্র। ইভেন সভাপতি, সাধারণ সম্পাদককে তারা প্রশ্ন করতে পারেন এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। সো আমরা মনে করি সামগ্রিকভাবে এটা শুধুমাত্র আমাদের দলের স্ট্রাকচারের একটা জায়গা। এইভাবে আমাদের গঠনতন্ত্রের প্রত্যেকটি জায়গায় কিভাবে জনগণকে প্রায়োরিটি দেওয়া যায়, দল কিংবা আমাদের এই সংগঠনের আগে দেশকে প্রায়োরিটি দেওয়া যায়, আমরা সেই বিষয়টি চিন্তা করি, ব্যক্তি নির্ভর না হয়, সেটি আপনারা গুরুত্ব দিয়েছেন। হেলাল ভাই, আপনি শুনছিলেন কয়েকটি বিষয়, মানে এনসিপির মূল যেটি আমরা কথা বুঝলাম, আওয়ামী লীগ বা বিএনপি যেভাবে আমরা দেখেছি গত 50 বছরের বেশি ধরে পরিবার কেন্দ্রিক একটি দল হিসেবে পরিবারতন্ত্র রয়েছে, সন্তানরাই হচ্ছে, সেখান থেকে তারা বের হওয়ার একটি নতুন দিকে এগোচ্ছে। তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কি মনে করে বিএনপি? আমি একটু মানে অরিজিন অফ দি পলিটিক্যাল পার্টিজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে বিকজ একটা নিউ পলিটিক্যাল পার্টিজ ইমার্জিং ইন এ নিউ সিচুয়েশন বাংলাদেশ, সেখানে আপনি এতক্ষণ আমি সার্জিস আলম যেটা বললো তাদের ইন্টারনাল কাঠামোর কথা বললেন, এইটা জনগণকে এত ম্যাটার করে না। একটা পলিটিক্যাল পার্টি দেশটাকে কিভাবে চালাতে চায়, তার দর্শনটা কি, তার কর্মসূচিটা কি, তাই না, তার আমাদের শিক্ষা কর্মসূচিটা কি, তার স্বাস্থ্য কর্মসূচিটা, পররাষ্ট্রনীতিটা তার কেমন হবে, তার ইকোনমিক পলিসিটা কি, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিংস টু গ্রো এ পলিটিক্যাল পার্টিস। অ্যান্ড তো সেই জন্য আমি বলছি যে এনসিপি যে কথাগুলো বললো, এটা তো মনে করেন একটা এনজিও যখন তৈরি হয় তখনও তার কিছু ভিউজ থাকে, যে আমি মিশন থাকে যে আমি এগুলো করব, কিন্তু তার সংগঠন, তার ইন্টারনাল সংগঠন এইটা অত ফোকাসড না। তিনি কিভাবে তার সংগঠন চালাচ্ছেন, যারা ফোকাসড করেন যে অমুক দলের এইভাবে চলে, যেমন ধরেন কমিউনিস্ট পার্টি, তাদের একটা আপনার ইকোনমিক পলিসি আছে না, তাদের একটা পলিটিক্যাল পলিসি আছে, এবং তাদের পার্টিটা কিভাবে তৈরি হয় এটা তাদের ইন্টারনাল একটা মিটিংয়ে তৈরি হয়, সেটা তারাই ভালো জানে। এটার জন্য অত ইন্টারফারেন্স দরকার না। আমাদের দল আমরা যেমন কিভাবে তৈরি হচ্ছে, তার সাংগঠনিক ভিত্তিমূলগুলো কিভাবে কি করা হচ্ছে, কখনো ভোটের মাধ্যমে করা হয়, কখনো সিলেকশনের মাধ্যমে করা হয়, কখনো পরিস্থিতি অনুযায়ী কমিটি করা হয়, এইগুলোই স্বাভাবিক। কিন্তু বিএনপির কর্মসূচিটা কি,
যেমন বিএনপি তৈরির সময় আমাদের দেশে একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস ছিল, আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করেছি যে আমাদের আইডেন্টিটিটা কি হবে। এনসিপি এমন কোনো ক্রাইসিস আমি সেটা বলছি, তাদের যে ইডিওলজি বা প্রোগ্রাম সেই ব্যাপারে আমরা এখনো কিছু পাইনি। সুতরাং থামে আপনাকে স্যার, আপনাদের কোনো আদর্শগত কিছু এখনো হেলাল ভাই পাইনি? প্রোগ্রামস কি করতে চায়, বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশে কোথায় নিয়ে যেতে চায়, তার দল কিভাবে গঠন হলো, এইটা অন্য জিনিস। ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা এটা কখনোই মনে করি না যে একটা দলের ইন্টারনাল স্ট্রাকচার এই জনগণের মানে এটার সাথে সম্পর্কিত না বা জনগণের কাছে ম্যাটার করে না, মেইনলি ম্যাটার করে পলিসি বা কর্মসূচি। আপনি যদি আপনার বডি দিয়ে চিন্তা করেন, আমাদের পৃথিবীতে যত ধরনের প্রাণী বৈচিত্র্য আছে সবার ইন্টারনাল স্ট্রাকচার উপর ভিত্তি করে তার কিভাবে সে খাবে, কিভাবে চলবে, কোথায় থাকবে, কখন ঘুমাবে, তার পুরো লাইফ সাইকেলটা তার ইন্টারনাল বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সেইমভাবে আমরা মনে করি যে আমার যখন পার্টির স্ট্রাকচার কোনো একটা পরিবারে বা ব্যক্তিতে কেন্দ্রীভূত হয়ে যায়, আমি যখন চিন্তা করতে পারি না যে শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা আসবে অন্য কেউ না, শেখ হাসিনার পরে পুতুল বা জয় আসবে অন্য কেউ না, তখন ওই নির্দিষ্ট পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট বা একটা চক্র গড়ে ওঠে এবং ক্ষমতাটা ওই এক জায়গায় পুঞ্জীভূত হয়। দ্বিতীয়ত, ওনার বাড়ি যেই এলাকায় থাকে ওই এলাকা কেন্দ্রিক ক্ষমতার একটা মানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যেটা আমরা এতদিন ধরে দেখে এসেছি গোপালগঞ্জ বা ওই কেন্দ্রিক। যখন এটা হয় তখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ যেখানে ক্ষমতার অপব্যবহার করা খুবই সাধারণ একটা বিষয়, কিছুদিন আগে আমরা চট্টগ্রামে দেখেছি সেখানকার একজন নেতা, বিএনপির নেতা, এভাবে বললেন যে ইউএনও ওসি যদি আমাদের কথা না শুনে তাহলে তার ইউএনও ওসিগিরি করা ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দিতে হবে। তাহলে এরকম ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যখন দেখা যায়, তখন ক্ষমতা যদি একটা ব্যক্তি বা পরিবারে কিংবা একটা এলাকায় কেন্দ্রীভূত হয়, প্রত্যেকটা জায়গায় এর প্রভাব পড়ে। আপনি যত বড়ই কর্মসূচি নেন, পলিসি নেন, প্রত্যেকবার দেখবেন ওই পলিসি ওই কিছু ক্ষমতাবান ব্যক্তি প্রভাবিত করছে, ওই কর্মসূচি ওই কিছু ব্যক্তির দ্বারা হচ্ছে। এটা পুরো দেশের কাছে ছড়িয়ে পড়ে না, পুরো দেশকে রিপ্রেজেন্ট করে না। তো আমাদের মনে হয়েছে আমরা যত বড় বড় মানুষকে শোনানোর জন্য পলিসি দেই না কেন, কর্মসূচি দেই না কেন, সেগুলোর দিন শেষে জনগণের প্রত্যাশা পূরণ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা ঠিক হচ্ছি। আমাদের নিজেদের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না হয়, তাহলে একটা দেশে গণতন্ত্রের চর্চার বুলি দেয় আমাদের সাজে না। মানে কি মানে এখন যে পার্টিগুলো আছে, দলগুলো, তাদের মধ্যে কি দলের মধ্যে গণতন্ত্র চর্চা আছে? না, তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু যেই গণতন্ত্রের কথা আমরা বলে আসছি, যেটা একটা দেশের জন্য আমরা মনে করি প্রয়োজনীয়, সেটা নেই আসলে। আপনি দেখেন আমাদের এর পূর্বে বর্তমানে বিএনপিতে দায়িত্বে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে রয়েছেন? তার ছেলে জনাব তারেক রহমান। তারেক রহমান বিগত দীর্ঘ সময় ধরে 11-11 পর থেকে কিন্তু দেশের বাইরে, দেশে ভাইয়ের মতো যারা এমন অনেকে, কিংবা আমাদের মহাসচিব সাহেব থেকে শুরু করে আরও অনেকেই ছিল যারা এই পুরো সময়টা সংগ্রাম করেছে। আপনারা কি তাদের কাউকে চিন্তা করতে পারছেন পরবর্তী ক্ষমতার জায়গায়? পারছেন না। কিন্তু ওই একটা পরিবারে পরবর্তীতে যদি দেখেন আবার ওই পরিবার থেকে এভাবে হবে। সো আমরা মনে করি এই চর্চাটা আসলে পরিবার কেন্দ্রিক না হয়ে বরং একটা দলের যারা সবচেয়ে যোগ্য, সাংগঠনিক লিডারশিপ কোয়ালিটি আছে, ব্যক্তিত্ব আছে, এই গণতান্ত্রিক চর্চাটা দলে আগে থাকা উচিত। যদি দলে থাকে, পরবর্তীতে ধীরে ধীরে দেশের মধ্যে ছড়িয়ে পড়বে। আমি একটু বলি, দেখেন ইহুদি বলে একটা ধর্ম আছে, ইহুদিজম। এই ধর্ম এবং হিন্দুইজমে দেখবেন অন্য কোনো লোক কিন্তু এই ধর্মে আসতে পারবে না, অর্থাৎ ওই ধর্মে একটা কনফাইন্ড জোন রয়েছে। এখন আমি করি পলিটিক্স, আমার ছেলে পলিটিক্স করতে পারে, আমি একাই করবো, আর কেউ করতে পারবে না, তাই না? তেমন কি বিষয়টা তো তাই হচ্ছে। আমি পলিটিক্স করি, আমার ছেলে সে যদি রাজনীতি করতে পারে, যেহেতু আমি পলিটিক্স করি, তাই তো ও নেতা মন্ত্রী এমপি কিছু হতে পারবে না, যেহেতু আমি ছিলাম, তাই আপনার ছেলে চলে আসছে। এইগুলো কোনো কথা না। পৃথিবীর দেশে দেশে ছেলে কি প্রায়োরিটি পাবে? বিষয়টা এরকম কিনা? প্রায়োরিটি পাবে কিনা যোগ্যতার ভিত্তিতে। তারেক রহমান কি এখানে প্রায়োরিটি বেসিসে এসছে না যোগ্যতার ভিত্তিতে দিতে এসছে? সার্জিস আজমকে এটা বুঝতে হবে যে তোমাদের যে 36 দিনের তোমরা যে আন্দোলন বলো, আমরা বলি যে 17 বছর যোগ 36 দিনের যে গণ অভ্যুত্থান, তাই না? সেই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকাটা আমার চেয়ে ভালো সে জানে, তাই না? সে ভালো জানে। তারা যখন ডিবি অফিসে গ্রেফতার হয়েছিল যেদিন, সে সময় তো তাদের আন্দোলনটা বিভিন্নভাবে অপপ্রচার হয়েছিল যে বন্ধ হয়ে যাবে। তারপরে তাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের ছাত্র দলের সাথে, ছাত্র শিবিরের সাথে তারেক রহমান যোগাযোগ করে আন্দোলনটা চালিয়ে গেছিল। আমি বলছি যে পৃথিবী এখন দুই জগতে বিভক্ত। আমি আগে একদিন বলেছি, অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগৎ। এবং ভার্চুয়াল জগৎ এখন এত ভাইব্রেন্ট, ভার্চুয়াল জগতের কাভারেজ এরিয়া এত বেশি, এবং তারেক রহমান দেখিয়েছে যে ভার্চুয়াল জগতে যোগ্যতা প্রমাণ করে কীভাবে একটা আন্দোলন সফল করতে হয়। আমরা যদি অতীত ইতিহাস
ইতিহাসেও যায় তাহলে দেখছি যখন চিঠি লেখার যুগ ছিল, যখন এই এত ইন্টারনেটের যুগ ছিল, তখন লেনিন বা খোমেনিও কিন্তু বিপ্লবকে দেখিয়েছে। আর পরিবার কেন্দ্রিক রাজনীতিক এটা একটা টার্মিনোলজি ট্যাগিং করা হয়। এই ট্যাগিংটা শুরু হয়েছে কবে থেকে জানেন? 1/11 থেকে, যেদিনকে বাংলাদেশের কপাল পুরা শুরু করেছে। কারণ 1/11 হয়েছিল ভারতীয় আধিপত্য। সেই আমি কথাটা একটু আবার বলতে দেন, সেই ভারতীয়রা এই ট্যাগিংটা তোলে যে পরিবারতন্ত্র, তার দেশে পরিবারের লোকজন রাজনীতি করতেছে, এটা স্বাভাবিক। পৃথিবীর কোন দেশ এমন একটা দেশ দেখান যে দেশে পরিবারের একজন প্রেসিডেন্ট হলে, মানে জর্জ বুশের ছেলে জুনিয়র জর্জ বুশ প্রেসিডেন্ট হতে পারবে না, ওবামার মেয়ে প্রেসিডেন্ট রাজনীতি করতে পারবে না, বা আপনার অন্য আরো দেশে হচ্ছে, সেখানে হচ্ছে তো, সবাই হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে। আমি সেটা বলছি, তারেক রহমান তো মানে রক্তের উত্তরাধিকার সূত্রে এই পদটা পায়নি, সে তার যোগ্যতা এবং দক্ষতা দেখিয়েছে। 90-এর গণ অভ্যুত্থান থেকে যা রাজনীতির হাতে খড়ি, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তখন তারেক রহমান সম্বন্ধে জানে, এবং সবচেয়ে বেশি জানে তাদের এই উপদেষ্টা পরিষদের ডক্টর আসিফ নজরুল, যিনি তার সরাসরি শিক্ষক ছিলেন। সুতরাং সেই যোগ্যতার ভিত্তিতে তিনি এই জায়গায় আসবেন, এটাই স্বাভাবিক। আপনারা এই পরিবারতন্ত্রটা ভারতীয় একটি টার্ম তুলে বাংলাদেশের রাজনীতিকে হসপস করে দিবেন, এটা কিন্তু ঠিক না। আমি যেটা বলছি যে দেখেন, যে আপনি দেশটাকে কিভাবে দেখতে চান, দেশকে কিভাবে পরিচালনা করবে নতুন দল, আপনারা সেই কথাটা বলেন। আপনি যদি নিজের গণতন্ত্র তো চর্চা করলেনই না, আপনারা একটা কমিটি করলেন, ইলেকশন করে না, বা একটা কমিটি দিয়ে দিলেন, আপনি কাচের ঘরে বসে আর এক ঘরে ঢিল মারবেন, এটা কিন্তু হবে না। আমরা 50 বছরের একটা পুরনো রাজনৈতিক দল, সাংগঠনিক দক্ষতা। বিএনপি অনেক কমিটি দেয় এরকম নির্বাচন ছাড়া, এগুলো আমরা মাঝে মাঝে দেখি। আমি তো এটা বলছি, নির্বাচন ছাড়া পৃথিবীর সব নির্বাচন ছাড়া কমিটি হয়, নির্বাচন দিয়ে কমিটি হয়, আবার পরিবেশ পরিস্থিতিতে কমিটি। দিস ইজ দ্য পলিটিক্স। মনে করবেন যে পলিটিক্স কিন্তু শুধু কমিটি না, পলিটিক্স ইজ দ্য condensed expression of economics, sociology and foreign policy, health policy, everything. It condensed expression of politics. আপনি শুধু ওই যে করা হচ্ছে কিভাবে, এটা কিন্তু ম্যাটার করে না।